জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হবে। আজকের বিচার কাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে গণমাধ্যম। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 10 জুলাই 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ কটা নাগাদ শুরু হবে? প্রথম সাক্ষী কে? এসব বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদের। জি সাবিরিনা, বেলা 12:30 নাগাদ যে পলাতক শেখ হাসিনা সহ আরও যে 2 জন আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি রয়েছে যেটি আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের যে বিচারিক কার্যক্রম সেটি আসলে শুরু হওয়ার কথা আমরা যতটুকু জানতে পেরেছি। এখন একটু আগে আমরা দেখেছি যে এই মামলার যে একজন আসামি রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে কিন্তু এই আদালত প্রাঙ্গণে হাজির করা হয়। তিনি এই মামলার কিন্তু রাজসাক্ষীও। এই মামলায় আসলে আজকে যে সূচনা বক্তব্য সেটি রাষ্ট্রপক্ষ কিন্তু সূচনা বক্তব্য দেবে এবং এরপরেই যদিও গত 10 জুলাই 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছিল, তবে আজকে আমরা জানতে পেরেছি আজকেই সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে এবং আজকে 2 জন আহত যোদ্ধা এই সাক্ষী দিতে পারে সেটি আমরা জানতে পেরেছি। এবং এই যে মামলায় 81 জন মোট সাক্ষী করা হয়েছে এবং সেখানে গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন, পাশাপাশি যারা জুলাই যোদ্ধা রয়েছেন, বিশেষ করে হাসনাত সার্জিস যারা রয়েছেন তারা এই মামলায় সাক্ষী দেবেন। আহত যারা রয়েছেন তারা সাক্ষী দেবেন। এরকম 81 জনকে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষী নেওয়া হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলায় 10 জুলাই কিন্তু অভিযোগ গঠন হয়। 10 জুলাইয়ের অভিযোগ গঠনের দিনেই কিন্তু আজকের দিন যে আজকে যে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য সেটি 10 জুলাই করা হয় এবং পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 5টি, শেখ হাসিনা সহ যে 3 জন এই মামলায় আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করা হয়। 5টি অভিযোগের মধ্যে প্রথম যে অভিযোগটি রয়েছে সেটি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনা যে রাজাকার বলে উস্কে দেওয়ার যে ঘটনাটি ছিল সেই সময় জুলাই যে অভ্যুত্থান চলাকালীন সেই সময় যে রাজাকার বলে উস্কানি দিয়েছিলেন, উস্কানিমূলক বক্তব্যের জন্য প্রথম অভিযোগটি করা হয়। পরের দ্বিতীয় যে অভিযোগটি আছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি হলো তিনি আসলে সরাসরি নির্দেশ দিয়েছিলেন লেথাল ওয়েপেন দিয়ে যে মানুষ মারার ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া, যে যারা এই যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা যারা জুলাইতে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকারীদের উপর গুলি চালানোর সরাসরি নির্দেশ, সেটি আসলে দ্বিতীয় অভিযোগ। তৃতীয় যে অভিযোগটি ছিল সেটি হলো আপনি জানেন রংপুর বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ হত্যা, সেই মামলার অভিযোগটি তৃতীয় অভিযোগ। পরের অভিযোগটি চাংখারপুলের যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটি, এবং সর্বশেষ অভিযোগটি যে শেখ হাসিনা সহ যে আরও 2 জন রয়েছেন তাদের বিপক্ষে যে মামলাটি ছিল সেটি হলো আশুলিয়ায় যে মানুষ 6 জনকে মারার পরে যে পুড়িয়ে হত্যা করা, সেই অভিযোগগুলো নিয়েই কিন্তু এই শেখ হাসিনা সহ আরও 2 জন পলাতক শেখ হাসিনা সহ আরও 2 জনের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাটি চলমান রয়েছে। আজকে বিচারিক কাজের 3য় দিন মতো বিচারিক কার্যক্রম শুরু হবে। আজকে সূচনা বক্তব্যের মাধ্যমে সেই বিচারিক কার্যক্রম শুরু হবে এবং আজকে যেটি বলেছি সাক্ষ্য গ্রহণও আজকে শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন এস.এম. আরিফ, জানাচ্ছিলেন সবশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এবারের সমাবেশে দেখা যাবে না চিরাচরিত মিছিল,
ব্যানার আর ফেস্টুনের ভিড়। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লেকার্ড না আনার নির্দেশ দিয়েছেন। দুপুর 2টায় শাহবাগে অনুষ্ঠেয় এ সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানস্থলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত থাকবেন। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজ বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সমাবেশে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। সমাবেশ ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেন নাহিদ ইসলাম। এছাড়া এনসিপি আজ ফ্যাসিস্ট পতনের 1 দফা কর্মসূচি দিবসও উদযাপন করবে। দেশ করতে জুলাই পদযাত্রার স্পিরিটকে ধরে রাখতে সারা দেশে নেতাকর্মীদেরও সমাবেশে সম্পৃক্ত করা হয়েছে। 24শে 3 আগস্ট আন্দোলনকারীদের কাছে ছিল 34 জুলাই। এদিন নানা শ্রেণী পেশার আপামর জনসাধারণ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। উদ্বেলিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস। শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকার পতনের 1 দফা। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর চালানো হয় হামলা। এতে গাজীপুরে একজন নিহত ও অসংখ্য ছাত্র জনতা আহত হয়। মিফতা গালিবের রিপোর্ট। 2024-এ 3 আগস্ট সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় শিক্ষার্থী সহ হাজারো জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী সহ দেশের 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং শেখ হাসিনার পদত্যাগ ও সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হন। দুপুর 1:30টার দিকে কুমিল্লার রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি চালায়। এতে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং মোট 30 জন আহত হয়। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের রাউন্ড নিক্ষেপ করে। নগরীর সাতমাথা, সার্কিট হাউস মোড়, রোমেনা আফাজ রোড, কালীবাড়ি মোড়, জেলখানা মোড় সহ বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। অন্তত 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং আরও 50 জন শিক্ষার্থী আহত হন। মিফতা গালিব, মাই টিভি। ছাত্র জনতা যে লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল, সে লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা সামান্তা শারমিন। তবে আশার কথা, দেশে মুক্ত চিন্তার বিকাশ ঘটেছে বহুলাংশে। এমনটি মনে করেন তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপি নেত্রী ডক্টর তাসনিম জারা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। আমাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, পিছনে পুলিশ। কথায় আছে নারীরা ঘরে থাকে, তবে ঘর থেকে বের হলে তারা সবার সামনেই থাকে। জুলাই আন্দোলনে এমন এক চিত্র দেখেছে বাংলাদেশ, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থীরা ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে ছিল বেশ সরব, ছিল আন্দোলনের সামনের কাতারে। আর তাই বাংলাদেশের ইতিহাসে 24 জুলাই আন্দোলন এক অনন্য ঘটনা। সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার নিয়ে শুরু হওয়া এই আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আর তাই যে লক্ষ্য নিয়ে অর্জিত হলো নতুন বাংলাদেশ, নারীদের ক্ষেত্রে সেই লক্ষ্য অর্জিত হলো কতটুকু? এমন প্রশ্নের জবাব দেন তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা সামান্তা শারমিন। যাদের হাতে দায়িত্বটা আমরা অর্পণ করেছিলাম, এখানে অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা এবং যারা যারা আছে,
তারা এখানে শক্তিশালী ভূমিকা পালন করেনি। তারা গণ অভ্যুত্থানের স্পিরিট বুঝতে এবং উপলব্ধি করতে এবং সেটা ধারণ করে কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে যে নারীরা রাজনৈতিক প্রতিহিংসার বুলেটের সামনে নিজেদেরকে বুক পেতে দিয়েছিলেন, তারা আজ কতটুকুই বা পেয়েছে মর্যাদা। সকল নারীদেরকে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, বুলেটের সামনে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন এবং যারা এখন গাজী হিসেবে বেঁচে আছেন, তাদের সকলকে পলিটিক্যাল এজেন্সি সহ আমাদেরকে ধারণ করতে পারতে হবে। আদারওয়াইজ আমরা নারীদেরকে পলিটিক্সে আর আনতে পারবো না। তবে বাংলাদেশে মুক্ত চিন্তার বিকাশ ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানালেন জুলাই আন্দোলনের আরেক যোদ্ধা ডাক্তার তাসনিম জারা। মানুষ কথা বলতে পারছে, নির্ভয়ে কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে, কোনো কিছুর সমালোচনা করতে পারছে। আগে যেগুলো হয়তো বলতে চিন্তা করতে হতো যে বলা যাবে কিনা, বললে কি হবে, পরিবারের মানুষজন ভয় পেত যে এই কথাগুলো বলো না, সেটার অনেকটা কেটেছে। মানুষ নির্ভয়ে কথা বলছে, মন খুলে কথা বলছে। পাশাপাশি তিনি আরও জানান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে এখন তাদের মূল চ্যালেঞ্জ। যেই পুলিশ দলের হয়ে কাজ করছিল, জনগণের না হয়ে দলের হয়ে কাজ করার মাধ্যমে নাগরিকদের গুম করেছে, খুন করেছে, সেই পুলিশ ব্যবস্থার কতখানি সংস্কার হয়েছে। সরকারি অফিস বলেন, সরকারি হাসপাতাল বলেন, প্রত্যেকটা জায়গায় নাগরিকরা পর্যদুস্ত হন, মর্যাদার হানি হয়। সেই জায়গাটা যাতে পরিবর্তন হয়, নাগরিক যাতে তার প্রাপ্য মর্যাদা পান, প্রাপ্য অধিকারগুলো পান, প্রতিষ্ঠানগুলো যাতে নাগরিকের হয়ে কাজ করে, আমার মনে হয় সেটাই হবে আমাদের নতুন বন্দোবস্তের চ্যালেঞ্জ। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও আক্ষেপ এতটুকু, এখনো আলোর মুখ দেখেনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এমন অভিমত এই নারী জুলাই যোদ্ধাদের। সাইডলাইনে নিয়ে যাওয়া। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম নয়। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর অংশ হিসেবেই খুলছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। কলেজে দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, মর্মান্তিক বিমান দুর্ঘটনা ট্র্যাজেডির 12 দিন পর আজ থেকে শুরু হচ্ছে মাইলস্টোন স্কুল ও কলেজের কার্যক্রম। তো কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? অভিভাবক কিংবা শিক্ষার্থীরা বা কি বলছেন, জানাবেন আমাদের। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, মর্মান্তিক বিমান দুর্ঘটনা ট্র্যাজেডির 12 দিন পর আজ থেকে শুরু হচ্ছে মাইলস্টোন স্কুল ও কলেজের কার্যক্রম। তো কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? অভিভাবক কিংবা শিক্ষার্থীরা বা কি বলছেন, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে, বিমান বিধ্বস্তের ঘটনা, সেটি উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে ঘটে। আজ 12 দিন অতিবাহিত হয়েছে, স্বল্প পরিসরে স্কুলটি খুলেছে এবং আজকে এই স্কুলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অর্থাৎ যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং যারা অভিভাবক এবং শিক্ষার্থী শিক্ষকরা তারা ধীরে ধীরে আসছেন। তারা বলছেন দীর্ঘদিন হয়ে গেছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়, সেই ট্রমা থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থাপনা যেমনটি রয়েছে সেটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমরা এখানে বেশ কয়েকজন অভিভাবক এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে গত কয়েকদিন আগে যে বাংলাদেশের ইতিহাসের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এটি আসলে কীভাবে উপভোগ করে? আপনাদের সন্তানরাই তো এখানে হতাহত বা নিহত হয়েছেন, আপনাদের এখন কি অবস্থা? আমাদের এখন অবস্থা তো বুঝেনি, একটা দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, এখান থেকে আমরা এখনও বের হইতে পারতেছি না। আমাদের শুধু আতঙ্কই হচ্ছে, আমরা আতঙ্কিত। আমরা এই যে ছেলে মেয়েগুলো মারা গেছে, আমাদেরই তো সন্তান। কলেজ ভবনে পড়ে আমার মেয়ে, মাইলস্টোন কলেজ ওই যে 2nd ইয়ারে। তো আমার মেয়ে ওদিন টিফিন খাইতে বের হয়েছিল, এখানেই ছিল। ও 2 মিনিট হয়ে সামনে গেছে, পিছনে তাকায় দেখে বিমান বিধ্বস্ত হয়েছে। ও তো 4 মিনিট কানেই শোনে না, কি বলবে কি দেখবে।
ও সাথে সাথে আমার ড্রাইভার ফোন দিচ্ছে আমার কাকা যে কাকি আপনার মাইস্টন কলেজে বিমান পড়ছে। আমি তো মানে মেয়েটা ফোন দিছি, মেয়ে ফোন করে আম্মু আমি তো 4 মিনিটের জন্য বেঁচে গেছি, যে আল্লাহ বাঁচাইছি। এখন তো সব ছেলে মেয়েদেরকে নিয়েই আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই থেকে আপনি শুনছিলেন একজন অভিভাবকের কথা। আমরা একজন শিক্ষার্থীর কাছে চলে যাব। একটু জানাবা, কয়েকদিন আগে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, বন্ধু হারিয়েছ, এখন কেমন লাগছে তোমাকে? আসলে স্কুলে আসতে পেরেছে, ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছো কিনা? প্রথমত আমার কোনো বন্ধু নাই, আমি ক্লাস 9-এ পড়ি। এখানে বলতে গেলে আমার ছোটো ভাই বোন এরকম ছিল ওরা। বাট যে ট্রমার কথা বললেন, ট্রমা থেকে তো বাইরে এত সহজ না। এখানে যে একটা দুর্ঘটনা হয়েছে এটা তো কখনো কেউ স্বপ্নতেও ভাবার কথা না। তো আর মাইলস্টোন এখানে বিমান বাহিনী একটা কাউন্সিল বসাইছে, যেখানে ওরা অনেক মানে করে ট্রমা থেকে বের করার মানে অনেক চেষ্টা করে। তো ওইটার মধ্যে আবার এখানে আছে ওখানে আবার স্টুডেন্টরা সাহায্য নেয়। কিন্তু এখানের মধ্যে যেটা হয়েছে ওইটা তো মানে ভুলার মতো না এত তাড়াতাড়ি, এটা তো মানে ভাবার মতো না। আমি প্রথম কয়েকদিনই মানে বুঝতে পারি না যে এটা আসলে হয়েছে। আমি একটা ট্রমা মানে ভাবতেছি, স্বপ্ন দেখতেছি, এমন কিছু একটা হয়েছে। সাবিনা, আপনি শুনছিলেন এখানকার যে শিক্ষার্থী সহ অভিভাবক এবং শিক্ষকরা রয়েছেন, তারা এখনও ট্রমা থেকে আসলে মনে করতে পারছে না যে তাদের স্কুলে এমন একটি দুর্ঘটনা হয়েছে। এই শিক্ষক এবং শিক্ষার্থী সবাই বলছেন ইতিহাসে যাতে আর কোনো ধরনের এইরকম দুর্ঘটনা না ঘটে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্ক থাকবেন। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে এই মাইলস্টোন স্কুল থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুরে কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্য বদলে গেছে শরীফুল ইসলাম নামের এক মাছ চাষির। একসময়ের অভাব অনটনের সংসার এখন স্বাবলম্বী। স্বল্প পরিমাণ পোনা পুকুরে ছেড়ে সুষম খাবার ও পরিচর্যার মাধ্যমে 3 গুণ বেশি মাছ উৎপাদন হওয়ায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন তিনি। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন গ্রামের মাছ চাষি শরীফুল ইসলাম 15 বিঘার 2টি পুকুরে কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ। এ পদ্ধতিতে খুব অল্প সংখ্যক পোনা ছাড়া হয় পুকুরে। সুষম ও গুণগত মানসম্পন্ন খাবার দেওয়ায় 1 বছরেই মাছের ওজন পৌঁছে 5 কেজিতে। দাম ভালো পাওয়ার পাশাপাশি পুকুরে খাবারও কম লাগে। বাড়তি আয় করতে পেরে খুশি এ মাছ চাষি। 600 ছাড়লে আপনার এটা ধরলেন যে 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি পর্যন্ত ওজন হয়। আর কাতলগুলো আপনার 4 কেজি প্লাস 5 কেজির মতো কাতল ওজন হয়। পিকেএসএফ এ অর্থায়নে এ পদ্ধতির চাষাবাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস নামের একটি সংগঠন। এতে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। না পারি সেটা আমাদের ঊর্ধ্বতন স্যারদের জানাই, অথবা আমরা উপজেলা যে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মৎস্য কর্মকর্তা এনাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। পরামর্শ এবং বিভিন্ন প্রযুক্তি সহায়তা দিয়ে থাকি এবং সেই প্রযুক্তি তারা মাঠ পর্যায়ে সেটাকে প্রপার ইউটিলাইজ করে তারা সামনের দিকে আরও মানে মৎস্য সম্প্রসারণে কাজ করবে। আগামী দিনে কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষের পরিধি আরও বাড়ানো শুরু হলে জেলার অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় বিরোধপূর্ণ একটি মৎস্য ঘেরকে দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 4 জন। শনিবার বিকেলে ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। আহতদেরকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় 4 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং 4 জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে শটগানের গুলি চালানো হয়েছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 23 জন আটক হয়েছে। শনিবার শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত দিনাজপুর জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন অফিসে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল।
এ সময় জুয়া খেলার উপকরণ, 17টি মোবাইল সেট, নগদ 9,800 টাকা সহ জুয়া খেলার অপরাধে তাদের হাতে নাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করলে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়। নেশার টাকার জন্য এক ভ্যান চালককে হত্যা করে তার লাশ বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনা 24 ঘন্টার মধ্যে ক্লুলেস এই হত্যার রহস্য উদ্ঘাটন ও 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। নাটোরের সিংড়া উপজেলার বাড়িয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার র্যাব 5 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। রাজশাহীর মোল্লাপাড়া এলাকায় র্যাব 5 কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রেফতার আসামিরা হলেন সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিক। খুন হওয়া ভ্যান চালকের নাম মোহাম্মদ জিহাদ। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর বেড়ি বাঁধের যমুনা নদী ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে 3 জন ব্যবসায়ীকে 1,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালির আনসার সদস্যগণ। লাকসাম মনোহরগঞ্জের সমন্বয়ে কুমিল্লা 9 সংসদীয় আসন পুনর্বহাল এবং লাকসাম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শনিবার লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি ও কর্মসূচির আয়োজন করে। লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সুজনের নেতৃত্বে মিছিলটি দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম বাইপাসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। লাকসাম স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 সাল থেকে বেকারমুক্ত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং বিষয়ক আলোচনা ও 2 শতাধিক শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাব অ্যাপল আইট ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর AZM আরিফ হোসেন। ইনস্টিটিউটের প্রশিক্ষক HM এমরানুর রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাবেরা সুলতানা, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অধ্যক্ষ হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তফা কামাল। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল কায়সার। সভায় বক্তারা রেমিটেন্স যোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বের কথা বলেন। জেলার মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রথম হয়েছেন হুমায়ুন কবির। জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দ্বিতীয় বিজয়ী হয়েছেন চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের ইকবাল হোসেন ইসহাক। মহিলাদের মধ্যে প্রথম বিজয়ী হয়েছেন সালমা আক্তার, দ্বিতীয় হয়েছেন আফরোজা আক্তার। বিএনপির একটাই লক্ষ্য, অবিচারের শিকল ভাঙতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জনগণের হারানো অধিকার ফিরিয়ে কাজ করছেন তারা বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকিমিয়া। কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকার হরণকারী সরকারকে বিদায় জানিয়ে এটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বিএনপি। জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধারা যে লক্ষ্য পূরণে আগ্রহী ভূমিকা পালন করেছেন, টাঙ্গাইল কালীহাতি উপজেলার অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের ও কালীহাতিতে আহত সৈনিকদের প্রতি ভালোবাসা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার 1 নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী
ইশরাক আহমেদ সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার ও সদস্য সচিব মহসিনুজ্জামান। কুষ্টিয়ার ভেড়ামারায় 14 গ্রাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। সম্মেলনে গোলাম কিবরিয়াকে সভাপতি ও খায়রুল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক করে চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। গাজীপুর ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম মঞ্জুরুল করিম রনি। সাধারণ সম্পাদক হয়েছেন ফাকরুল ইসলাম। শনিবার গাজীপুর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়েছে। দিনভর নানান আয়োজন, সদস্যদের উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও গত 1 বছরের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। গঠিত কমিটির সদস্যরা আগামী 3 বছর গাজীপুর ক্লাব লিমিটেডের নেতৃত্ব দেবেন। সভা শেষে ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও প্রগতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। শনিবার চাচড়ার ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যশোর সদর উপজেলা বিএনপির ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্যাব এর জেলা শাখা আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি থেকে ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক অধিকার আদায়ে আত্মপ্রকাশ করল নতুন প্ল্যাটফর্ম ভয়েস ফর চট্টগ্রাম। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে 31 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হয়েছেন ডাক্তার ইসা চৌধুরী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন পারভেজ আর সিনিয়র সহসভাপতি সমাজসেবী লায়ন সালাউদ্দিন আলী। চিকিৎসক, শিক্ষা, যোগাযোগ, হাইকোর্ট, সার্কিট বেঞ্চ, মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থানের 6 অঙ্গীকার নিয়ে সংগঠনটি পথ চলা শুরু করেছে। চট্টগ্রামের একটি আঞ্চলিক গণমাধ্যমে 14 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন মাইটিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির, পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া এবং ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী। শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। নড়াইলে বাংলাদেশ স্কাউট নড়াইল জেলার ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট এর সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের পরিচালনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়ার্ক ক্যাম্প হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 3 দিন ব্যাপী এই ওয়ার্ক ক্যাম্পের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সম্পাদক SM হায়াতুজ্জামান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সম্পাদক আক্তারুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।